তো আগামী ৩ আগস্ট থেকে ইমিগ্রেশন বেইলে আপনি থাকলেও আপনি সুইচ করতে পারবেন কোনো ক্ষেত্রে। ইউকেতে ওয়ার্ক পারমিট বা স্কিলড ওয়ার্কারে সুইচ করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়ম ছিল যে যারা ইমিগ্রেশন বেইলে থাকবেন অথবা ওভারস্টেড থাকবেন তারা স্কিলড ওয়ার্কারে সুইচ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে যখন কেউ স্কিলড ওয়ার্কারের সুইচিং অ্যাপ্লিকেশনের সিস্টেমটি আছে সেখানে লেখা আছে যে শর্ট টার্ম স্টুডেন্ট করতে পারবে না, সিজনাল ওয়ার্কাররা করতে পারবে না, যারা ডিসক্রিশনারি লিভ পায় তারা করতে পারবে না, যারা স্টুডেন্ট ভিসায় এসছেন কিন্তু ইউনিভার্সিটি কন্টিনিউ করেন নাই বা আপনি কোর্স কমপ্লিশন করেন নাই অথবা ইউনিভার্সিটির সাথে আপনার কন্টিনিউশন ছিল না শেষ পর্যন্ত, তারা পারবেন না। এরকম বেশ কিছু রুলস ছিল এবং সবচেয়ে স্ট্রিক্ট যে রুলটি ছিল সেটি হচ্ছে ইউরো বাংলা টুরস বার্মিংহাম আমরা হজর বুকিং 2027 সালের নিলাম। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল গাড়ি 7200, ইকোনমি প্যাকেজ 5500। স্কিলড ওয়ার্কার ভিসা সুইচ করার জন্য ইমিগ্রেশন বেইলে থাকলে আপনি পারবেনই না এবং এটাকে আলাদা করে হাইলাইট করে দেওয়া আছে। কিন্তু আগামী ৩ আগস্ট থেকে এই ইমিগ্রেশন বেইলে আপনি থাকলেও আপনি সুইচ করতে পারবেন কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে কে পারবে, কিভাবে পারবে? এটা বলা হয়েছে যে 13.1 পার্ট সুইটেবিলিটি গ্রাউন্ডসে যারা এক্সেপশনালি আপনি 14 ডেজের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন করেছেন, ইস মিনস আপনি যখন ওভারস্টেড হয়ে যাচ্ছেন, আপনার ভিসা যেদিন শেষ হওয়ার পরে আপনি তারপরও 14 দিনের একটা গ্রেস পিরিয়ডে আপনি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এবং যখন আপনি করেছেন তা আপনি অলরেডি ওভারস্টেড, কিন্তু আপনি ইমিগ্রেশন বেইলেও হয়তো যাবেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ওটা করেছেন 14 দিনের মধ্যে, কিন্তু আপনি ইমিগ্রেশন বেইলে হয়তো চলে গেছেন যেহেতু ওভারস্টেড হয়েছেন, স্টিল আপনি এখন সুইচ করতে পারবেন স্কিলড ওয়ার্কারে, যেটা আগে পারা যেত না। সেকেন্ড হচ্ছে আপনি 3C লিভে ছিলেন, মানে আপনি স্টুডেন্ট ভিসায়, পিএসডাব্লিউতে অথবা স্কিলড ওয়ার্কারে ছিলেন, কেয়ার ওয়ার্কারে ছিলেন, কিন্তু আপনি হয়তো কোম্পানি চলে গেছে অথবা ইউনিভার্সিটি থেকে আপনি ফুল পাস করতে পারেন নাই বাট কোর্স অ্যাটেন্ড করেছেন, আপনি স্কিলড ওয়ার্কারে আপনি লেটার পেয়েছেন যে আপনার কোম্পানি চলে গেছে, আবার একই সাথে দেখা যাচ্ছে আপনি কোনো না কোনোভাবে ওভারস্টেড হয়ে যাওয়ার আগেই ভিসা থাকাকালীন 3C লিভ কন্টিনিউ থাকাকালীন আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে দেখা যাচ্ছে অ্যাসাইলাম করেছেন অথবা অন্য অ্যাপ্লিকেশন করেছেন যেটা আপিল রাইট আছে, তখন আপনার আপিল রাইট কন্টিনিউ আছে। তার মানে হচ্ছে আপনি অ্যাসাইলাম করার পরও ইন টাইম অ্যাপ্লিকেশন করার পরে আপনার যখন আপিল কন্টিনিউ আছে অ্যাসাইলাম সিকার হিসেবে, তখন এতদিন যে নিয়মটি ছিল যে আপনি যদি কোনো স্কিলড ওয়ার্কার অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনি আপিল উইথড্র করার সাথে সাথে আপনি ওভারস্টেড ধরা হতো, ইমিগ্রেশন বেইলে দেয়া হতো, যেখানে ডিজিটাল রিপোর্টিংয়ে অনেকেই দেওয়া হয়েছে। তখন আর কিন্তু আপনি স্কিলড ওয়ার্কারে সুইচ করতে পারতেন না অথবা অ্যাপ্লিকেশন করলে মেজরিটি আনসাকসেসফুল হতো। অনেকেরটা দেখা যায় অনেক অ্যাপ্লিকেশন আমরা পেন্ডিংয়ের কথা শুনছি। কিন্তু এই 3 আগস্ট থেকে যে চেঞ্জেসটা এসছে, এই চেঞ্জেসের পরে যে আমি বলেছি যারা পার্ট সুইটেবিলিটি 14 ডেজের মধ্যে আপনি 13.1 এর অধীনে 14 ডেজের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন অথবা আপনি ইন টাইম অ্যাপ্লিকেশন করেছেন, পরবর্তীতে আপনি আপিল করেছেন কিন্তু আপনি স্টিল 14 ডেজ গ্রেস পিরিয়ড পাবেন, ইমিগ্রেশন বেইলে গেলেও সমস্যা নেই। তো মানে হচ্ছে আপনি এখন স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবেন, যেটা আগে পারতেন না। এটা কেন? কারণ হচ্ছে আপনি আগে অ্যাপ্লিকেশন করলেই আপনার বলা ছিল যে আপনি স্কিলড ওয়ার্কারে ইমিগ্রেশন বেইলে থাকলে আপনি অ্যাপ্লিকেশনই করতে পারবেন না অথবা ইনভ্যালিড হবে অথবা রিফিউজ করছে তারা। কিন্তু এখন হোম অফিস এই 3 আগস্ট থেকে যেটা করছে যে আপনি যখন ধরেন, আমি একটা সিনারিও বলছি, একজন স্কিলড ওয়ার্কার অথবা কেয়ার ওয়ার্কার অথবা স্টুডেন্ট অথবা পিএইচডব্লিউতে আছেন, তিনি যেহেতু তার 3C লিভ থাকাকালীন অ্যাসাইলাম করার পরে অ্যাসাইলাম রিফিউজ হলো, তিনি আপিল করলেন ইন টাইম, তার মানে আপিল পেন্ডিং আছে, তখন যদি তিনি কোথাও কোনো সিওএস পান, কোনো স্পন্সরশিপ নতুন করে আবার পান, তিনি এই আপিল থাকা অবস্থায় কিন্তু আবার সুইচ করতে পারতেছে। সেক্ষেত্রে তাকে কী করতে হবে? সেক্ষেত্রে তারা দেখবে যে এই যে তার যে 3C লিভ কন্টিনিউ থাকার পরেও তার যখন নতুন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন তিনি বেইলে চলে যাচ্ছেন অথবা ওভারস্টেড হচ্ছেন, সেটা সার্টেন টাইম হতে পারে, কিন্তু তার আপিল উইথড্র করার সাথে সাথেই তার কিন্তু
মেরিট লিভ চলে যায়, তখন নতুন অ্যাপ্লিকেশন করলে আগে আর সাকসেস হতো না, কিন্তু এখন সাকসেস হবে। দিস ইজ এ হিউজ ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটা অনেক মানুষের লাইফ হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু সেখানে যেটা হবে সেটা হচ্ছে এই সিওএসটি যে আপনি পেয়েছেন, স্পন্সরশিপটা যে পেয়েছেন, এটা জেনুইন কিনা সেটা তারা দেখবে, এটা মেরিটটা দেখবে যে আসলে আপনি জেনুইনলি স্কিল্ড ওয়ার্কার কিনা, সেই মেরিটটি, সেই অ্যাপ্লিকেশনটি তখন প্রাধান্য দিবে তারা। কিন্তু প্রিভিয়াসলি যে আপনি ওভারস্টেড হয়েছেন অথবা ইমিগ্রেশন বেইলে ছিলেন এই 14 ডেজের গ্রেস পিরিয়ডের সিস্টেমে, সেটি এখন ডিসরিগার্ড করা হবে স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রেও, যেটা আগে সুযোগই ছিল না অ্যাপ্লিকেশন করার। সো দিস ইজ দ্য চেঞ্জেস, যেটা গত 9 জুলাই এসছে এবং 3 আগস্ট থেকে এটি বাস্তবায়ন হবে। ঠিক একইভাবে যদি কোনো স্কিল্ড ওয়ার্কার অথবা কেউ পিএইচডব্লিউ থেকে বা অন্য কোথাও থেকে তার ভিসা থাকাকালীন অথবা ভিসা শেষ হওয়ার পরে 14 দিনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন, তারাও কিন্তু সেমভাবে এখন স্কিল্ড ওয়ার্কার অ্যাপ্লিকেশন করলে সেটা পাবেন। আবার অ্যাডমিন রিভিউয়ের ক্ষেত্রেও তাই। আপনি যখন অ্যাডমিন রিভিউ কোনো কারণে উইথড্র করে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন তারা ধরতো যে অ্যাডমিন রিভিউ যেদিন আপনি উইথড্র করছেন ওই দিন থেকে আপনি ওভারস্টেট, এবং আপনি ইমিগ্রেশন বেইলে যাওয়ার রিস্ক ছিল অথবা দিয়ে দিত তারা। কিন্তু এখন যেটা হলো, আপনি অ্যাপ্লিকেশন করলে এটা লিগ্যালি আপনি সাকসেসফুলি আপনি ভিসা গ্রান্ট হবে। এবং আরেকটা বিষয় হলো, আগেও হয়তো 2-1টা ভিসা অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে এক্সেপশনালি, কিন্তু সেটা লিগ্যালি হোম অফিসের পক্ষ থেকে কখনো ঘোষণা করা হয় নাই, বা দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তারা এই একটা সহজ সুন্দর রুল নিয়ে এসছে, যেটি স্কিল ওয়ার্কারদের জন্য, এবং যারা এদেশে কোনো না কোনো কারণে ওভারস্টেড হয়েছেন এই আপনার স্পার্ট সুইটেবিলিটির আন্ডারে 13.1-এর অধীনে, যেটা প্রিভিয়াসলি 39E ছিল, সেটার অধীনে, অথবা 3C লিভ কন্টিনিউ আছে, আপিলে আছেন, তাদের সবার জন্য এটি একটা সুখবর। এখন অনেকে হয়তো কোশ্চেন করবেন যে কেউ যদি ভিজিট ভিসায় এসে থাকে অথবা তিনি ফেলড অ্যাসাইলাম সিকার হন, লং ওভারস্টেড থাকে, তারা কি সুইচ করতে পারবে কি না? কিন্তু এটি তাদের জন্য নয়। কারণ হচ্ছে যিনি ভিজিট ভিসায় এসছেন তার জন্য তো সুইচিংয়ের কোনো অপশন নাই। যিনি আপনার ওভারস্টেড হয়েছেন লং টাইম বা ফেইল্ড অ্যাসাইলাম সিকার, তাদের জন্য এই ধরনের সুইচিংয়ের সুযোগ রাখা হয়নি। শুধুমাত্র রাখা হয়েছে যাদের 3C লিভ কন্টিনিউ ছিল, যারা পার্ট সুইটেবিলিটি 13.1-এর অধীনে অথবা যেটা প্রিভিয়াসলি 39-এর অধীনে যারা ওভারস্টেড হয়েছেন 14 ডেজ গ্রেস পিরিয়ডের মধ্যে, তাদের জন্য এই নতুন নিয়মটি।